আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভাজক টিস্যুর প্রকারভেদ। বলা হচ্ছে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু 3 প্রকারের। কি কি? প্রারম্ভিক, প্রাইমারি এবং সেকেন্ডারি। তো এই পুরো ব্যাপারটা আমরা একটা ছবির মাধ্যমে খুব সিম্পলভাবে আমরা বুঝে আসব। দেখো, তো মনে করো যে এটা হচ্ছে মাটি এবং মাটির উপরে এই হচ্ছে একটা গাছ এবং এই গাছের মূলটাকে আমি একটু ইচ্ছা মতো বড় করে আঁকবো, ঠিক আছে? তো মনে করো এই যে এই মূলের এই অঞ্চলটাকে আমরা কি বলতে পারি? মূলের অগ্রভাগের শীর্ষদেশ। এই অঞ্চলটাকে আমরা কি বলতে পারি? মূলের অগ্রভাগের শীর্ষদেশ, তাই না? তো আমি একটু লিখে ফেলি, আসো। এই অঞ্চলটাকে আমি বলতে পারি আসলে মূলের অগ্রভাগের শীর্ষদেশ। আর মনে করে এই যে এই অঞ্চলটাকে আমি বলতে পারি মোটামুটি শুধু শীর্ষদেশ, ঠিক তো? এই অঞ্চলটাকে আমি বলতে পারি শুধু শীর্ষদেশ, আর এইটুকু হচ্ছে কি? অগ্রভাগের শীর্ষদেশ। তো দেখো, মূলের এই যে অগ্রভাগের শীর্ষদেশে একটা মনে করো এরকম লাল কালারের একটা কোষ থাকে। একটু পরে এই লাল কালারের কোষ থেকে আর একটা কোষ তৈরি হয়, কারণ এই লাল কালারের কোষটা আসলে একটা ভাজক কোষ, ঠিক আছে? এই কারণে লাল কালারের কোষ থেকে মনে করো একটা সবুজ কালারের কোষ তৈরি হয়। একটু পরে এই সবুজ কালারের কোষটা একটু উপরে উঠে যায়। এখন কথা হচ্ছে কেন উপরে উঠে যায়, কি কারণে? কারণ হচ্ছে এই সবুজ কোষের নিচ থেকে মনে করো আর একটা সবুজ কোষ তৈরি হবে। তারপরে এই দুইটা সবুজ কোষও হচ্ছে মনে করো উপরে উঠে যায়, কারণ এই সবুজ কোষ থেকে আবার একটা সবুজ কোষ তৈরি হবে। তো এরকমভাবে কোষ বিভাজন কিন্তু চলতেই থাকে এবং আমৃত্যু চলতে থাকে, ঠিক আছে? এরকম কোষ বিভাজন আমৃত্যু চলতে থাকে। সো আমি এরকম একই প্রসেস রিপিট করার পরিবর্তে আমি একবারে এঁকে ফেলতেছি, ঠিক আছে? তো আমরা দেখতে পারতেছি এই যে এরকমভাবে তৈরি হতেই থাকে, ঠিক আছে? তো একটা জিনিস দেখো, যে আমরা শুরুতে যে কোষটা আঁকছিলাম, এই কোষটা আমরা আঁকছিলাম, এই কোষটা থেকেই পরবর্তীতে এইখানে থাকা এই যে বাকি সব কোষ তৈরি হয়েছে। তাহলে এই কোষটাকে আমরা কি নাম দিতে পারি? এই কোষটাকে আসলে আমরা বলতে পারি হচ্ছে প্রারম্ভিক ভাজক কোষ। আচ্ছা, কোষ না বলে আমি টিস্যু বলি, কারণ আমি তো একটা কোষ আঁকছি, বাট এইখানে তো অনেক কোষ থাকে, আমি টিস্যু বললাম, ঠিক আছে? প্রারম্ভিক ভাজক টিস্যু। তাহলে দেখো, প্রারম্ভিক ভাজক টিস্যু হতে সর্বপ্রথম কে তৈরি হচ্ছিল? এই কোষগুলো তৈরি হচ্ছিল না? প্রারম্ভিক ভাজক টিস্যু হতে সর্বপ্রথম এই কোষগুলো তৈরি হচ্ছিল। তাহলে এই কোষগুলো কিন্তু সর্বপ্রথমে তৈরি হচ্ছে। একটু পরেই আমরা দেখব এই কোষগুলো থেকেও পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের কোষ তৈরি হয়। তাহলে এই কোষগুলো যেহেতু আগে তৈরি হচ্ছে, এই কোষগুলোকে আমি বলবো হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। এই কোষগুলোকে আমরা কি বলবো? প্রাইমারি ভাজক টিস্যু। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, যে গরুর বয়স অনেক বেড়ে যায়, ওই গরু কি হচ্ছে বাচ্চা দেয় না? ঠিক একই কথা কোষের বেলায়ও প্রযোজ্য। তুমি একটু বলো তো, যে এই প্রারম্ভিক কোষ থেকে সর্বপ্রথমে কোন কোষগুলো তৈরি হয়েছিল? এই সবুজ কালারের কোষগুলো তৈরি হয়েছিল না? তাহলে এইখানে সব থেকে বুড়ো কোষ কোনগুলো, সব থেকে বয়স্ক কোন কোষগুলো, কোষ কোনগুলো? সেটা হচ্ছে এই সবুজ কালারের কোষগুলো। তাহলে এই সবুজ কালারের কোষগুলো কি আর বিভাজিত হবে না, ঠিক আছে? বয়স্ক কোষ, তাই আর বিভাজিত হবে না। তাহলে সবুজ কালারের এই কোষগুলোকে তুমি বলতে পারো হচ্ছে স্থায়ী কোষ। এখন আমাদের কথা হচ্ছে যে আমি এই যে ডট ডট দিয়ে একটা বক্স এই যে আঁকছি, এই বক্সের ভিতরে যে কোষগুলো আছে সবাই কেমন কোষ? প্রাইমারি ভাজক কোষ। তাহলে এই স্থায়ী কোষগুলো কেমন হবে? প্রাইমারি কোষ, তাই না? তাহলে এই স্থায়ী কোষের পুরো নাম আমি দিতে পারি হচ্ছে প্রাইমারি স্থায়ী কোষ। এই স্থায়ী কোষের পুরো নাম কি? প্রাইমারি স্থায়ী কোষ। এখন কথা হচ্ছে বায়োলজি ইজ অল অ্যাবাউট এক্সেপশন, ঠিক আছে? তো এই যে এই কোষগুলো, সবুজ কালারের কোষগুলোকে আমি স্থায়ী বলতেছি, বাট একটা জিনিস দেখো, যে আমার এই উদ্ভিদের এই সমস্ত জায়গায় যদি ক্ষত তৈরি হয়, তাহলে এই সবুজ কালারের কোষগুলোও কিন্তু বিভাজিত হবে। সবুজ কালারের কোষগুলো মনে করো বিভাজিত হয়ে এরকম হলুদ কালারের কোষ তৈরি করবে এবং ক্ষত সারাইতে হেল্প করবে।
ঠিক আছে, সবুজ কালারের কোষগুলো তখন এইভাবে ক্ষত সারাইতে হেল্প করবে। তো একটা জিনিস একটু তুমি খেয়াল করে দেখো তো, এই যে হলুদ কালারের কোষগুলো যে তৈরি হচ্ছে, এই কারণে উদ্ভিদের কি দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে নাকি উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পাচ্ছে? অবশ্যই উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি একটা জিনিস বলতে পারি কিনা দেখো, যে এই হলুদ কালারের কোষগুলোর কারণে উদ্ভিদের যে প্রস্থ বা উদ্ভিদের যে ব্যাস সেইটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই হলুদ কালারের কোষগুলোর নাম আসলে আমরা দিব হচ্ছে সেকেন্ডারি কোষ। হলুদ কালারের কোষগুলোর নাম আমরা কি দিয়ে দিব? সেকেন্ডারি কোষ। আজীবন মনে রাখবা, সেকেন্ডারি কোষের কারণেই উদ্ভিদের প্রস্থ বা ব্যাস বৃদ্ধি পায়। ঠিক আছে, সো এই হলুদ কালারের কোষগুলোর কারণে যেহেতু উদ্ভিদের প্রস্থ বা ব্যাস বৃদ্ধি পাচ্ছে, তাহলে হলুদ কালারের কোষগুলোকে আমরা কি বলে দিব? সেকেন্ডারি কোষ। আমরা একটা ফ্লো চার্ট বানাইতে পারি যে প্রারম্ভিক ভাজক টিস্যু হতে তৈরি হয় প্রাইমারি ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু থেকে তৈরি হয় স্থায়ী টিস্যু, এবং স্থায়ী টিস্যু হতে কি তৈরি হয়? সেকেন্ডারি ভাজক টিস্যু। ঠিক আছে, সো এই জিনিসটাই আমরা বই থেকে দাগায় ফেলি। প্রারম্ভিক ভাজক টিস্যুর ব্যাপারে বলা হচ্ছে যে এইখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি ঘটে। হ্যাঁ, আমরা তো তাই দেখছিলাম যে আমাদের প্রারম্ভিক ভাজক টিস্যু হতে প্রাইমারি ভাজক টিস্যু তৈরি হয়। হ্যাঁ, মিলছে। এরপরে দেখো তো আমরা কি দেখছিলাম? প্রাইমারি ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু তৈরি হয়। আমরা খুঁজি, এই যে প্রাইমারি ভাজক টিস্যু হতে কি তৈরি হয়? স্থায়ী টিস্যু তৈরি হয়। এবং স্থায়ী টিস্যুটা আসলে কেমন টিস্যু? প্রাইমারি টিস্যু। এরপরে আবার আমরা পড়ছি কিনা দেখো, যে এই যে স্থায়ী কোষ বা স্থায়ী টিস্যু, এই স্থায়ী টিস্যু হতে পরবর্তীতে আবার তৈরি হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে এইখানে দেখো এই যে লেখা আছে যে স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময় উৎপন্ন হয় হচ্ছে কোনটা? সেকেন্ডারি ভাজক টিস্যু। তো আমরা কোনটা থেকে কোনটা তৈরি হয় সেটা আমরা দেখে ফেললাম। এইবার একটা জিনিস দেখো, আমি বলছিলাম না যে এইটা হচ্ছে অগ্রভাগের শীর্ষদেশ, এই অঞ্চলটা। তাহলে অগ্রভাগের শীর্ষদেশে কোন কোষ আছে দেখো তো? প্রারম্ভিক ভাজক কোষ। আর আমি যদি বলি শীর্ষদেশে কোন কোষ আছে? প্রাইমারি ভাজক কোষ। তাহলে এইখানে আমরা দাগায় ফেলি যে মূল ও কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে কোনটা থাকে? আমাদের এই প্রারম্ভিক ভাজক টিস্যু। কিন্তু আমি যদি বলি মূল এবং কাণ্ডের এমনি শীর্ষদেশে কোনটা থাকে, তাহলে কি হয়ে যাবে? প্রাইমারি ভাজক টিস্যু। ঠিক আছে, তারপরে দেখো তো, আমি বলছিলাম না যে প্রাইমারি ভাজক টিস্যু হচ্ছে আমৃত্যু বিভাজনক্ষম থাকে? আমি একটু আগে বলছিলাম যে এই বিভাজনটা কেমন চলতে থাকে? এই বিভাজনটা চলতে থাকবে আমৃত্যু। এবং একটু দেখো তো, এই যে এই বিভাজনের ফলে উদ্ভিদ কিসে বৃদ্ধি পাচ্ছে? দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে না? তাহলে সেই ব্যাপারটাও আমরা একটু দেখে আসি। এই প্রাইমারি ভাজক টিস্যুর কারণে উদ্ভিদ কিসে বৃদ্ধি পাচ্ছে? দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আর এই যে সেকেন্ডারি ভাজক টিস্যুর কারণে উদ্ভিদ কিসে বৃদ্ধি পায়? সেকেন্ডারি ভাজক টিস্যুর কারণে উদ্ভিদ কিন্তু প্রস্থে বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা। এরপরে একটা জিনিস দেখো, আমরা এখানে দেখছিলাম যে প্রাইমারি ভাজক টিস্যু হতেই পরবর্তীতে সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি হয়। অর্থাৎ প্রাইমারি ভাজক টিস্যু যদি তৈরি হয় ভ্রূণ অবস্থায়, তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যু কখন তৈরি হবে? ভ্রূণাবস্থার অনেক পরে। তো এই যে সেই কথাটাই দেখো বলা হয়েছে যে প্রাইমারি ভাজক টিস্যু হচ্ছে ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে, আর সেকেন্ডারি ভাজক টিস্যু দেখো ভ্রূণাবস্থার অনেক পরে সৃষ্টি হয়। ঠিক আছে, এরপরে আমরা যে কথাটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে যে সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ আছে হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম এবং ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তো এই জিনিসটা বলে আমরা শেষ করব। তাহলে এইখানে দেখো একটা কাণ্ডের প্রস্থচ্ছেদ দেখানো হয়েছে, এবং কাণ্ডের ভেতরে দেখো আমরা এই যে হলুদ কালার দিয়ে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে কি? জাইলেম। এবং এই যে নীল কালার দিয়ে যেটা দেখানো হচ্ছে, এই নীল কালার দিয়ে, এইগুলোর নাম কি? এইগুলোর নাম হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, তো এই জাইলেম এবং ফ্লোয়েমকে একসাথে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে ভাস্কুলার বান্ডেল। এইটাকে আমরা কি বলতে পারি? ভাস্কুলার মানে নালী। এইখানে দেখো অনেকগুলো নালীর বান্ডেল দেখতে পারতেছি আমরা। তাহলে এইটাকে আমরা একসাথে কি বলতে পারি? জাইলেম এবং ফ্লোয়েমকে একসাথে আমরা বলতে পারি হচ্ছে ভাস্কুলার বান্ডেল। তো এটা হচ্ছে একটা ছোট একটা কি বলা যায়? ছোট একটা বান্ডেল, তাই না? তো ছোট বান্ডেলকে আমরা বলতে পারি হচ্ছে ফ্যাসিকুলাস। ছোট বান্ডেলকে আমরা বলতে পারি হচ্ছে ফ্যাসিকুলাস। তাহলে এইখানে দেখো আমরা এই যে এই একটা ফ্যাসিকুলাস দেখতে পারতেছি, এইখানে একটা ফ্যাসিকুলাস, এইখানে একটা ফ্যাসিকুলাস, এইখানে একটা ফ্যাসিকুলাস, এইখানে ফ্যাসিকুলাস, এই ফ্যাসিকুলাস, এরকম ফ্যাসিকুলাস আমরা দেখতে পারতেছি। ঠিক আছে, তো এইবার একটা জিনিস দেখো যে এই যে এই ফ্যাসিকুলাসগুলোর মাঝখানে এই যে মাঝখানে কিছু টিস্যু আছে, দেখছো? ফ্যাসিকুলাসগুলোর মাঝখানে কিছু
টিস্যু আছে। এই দেখো ফ্যাসিকুলাসগুলোর মাঝখানে মাঝখানে কিছু টিস্যু আছে। তো এই টিস্যুগুলো আসলে বিভাজন করতে পারে, এই টিস্যুগুলো হচ্ছে বিভাজন করতে পারে। এইখানে এই টিস্যুগুলোর ভেতরে এমন কিছু কোষ আছে যারা বিভাজন করতে পারে। তাহলে এই টিস্যুটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্যাম্বিয়াম। এইটাকে আমরা কি বলতে পারি? ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম মানে হচ্ছে মনে করো অনেকগুলো কোষ যারা বিভাজন করতে পারে, তারা মিলে একটা লেয়ার যদি বানায়, এরকম লেয়ার যদি বানায়, তাহলে সেইটাকে কি বলা হয়? সেইটাকে বলা হয় ক্যাম্বিয়াম। এখন এই যে ক্যাম্বিয়ামগুলো এরা কোথায় আছে? দুইটা ফ্যাসিকলের মাঝখানে দেখো, এই একটা ফ্যাসিকল, এই একটা ফ্যাসিকল, ফ্যাসিকলের মাঝখানে ওই হচ্ছে ক্যাম্বিয়াম। তাহলে ক্যাম্বিয়ামগুলো আছে ফ্যাসিকলের মাঝখানে। তাহলে এই ক্যাম্বিয়ামগুলোকে আমি কি বলতে পারি? ওই দেখো ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, যেহেতু ফ্যাসিকলের মাঝখানে আছে। ঠিক আছে, এরপরে তোমাদের আমি একটা কথা বলি, একটু মন দিয়ে শোনো, যে উদ্ভিদের যে কোনো অংশ যেটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, ধরো একটা কাণ্ড বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তাহলে ওই কাণ্ডের বাইরের যে ত্বক থাকবে সেইটাকে বলবা হচ্ছে এপিডার্মিস। কি বলবা? এপিডার্মিস বলবা। কিন্তু যদি ধরো এরকম একটা কাণ্ড যেটার বয়স অনেক এবং সেটা বৃদ্ধি পাচ্ছে না, তাহলে ওই কাণ্ডের বাইরে কিন্তু এপিডার্মিস থাকবে না, ওই কাণ্ডের ত্বক হিসেবে থাকবে হচ্ছে কর্ক। ওই কাণ্ডের ত্বক হিসেবে কি থাকবে? ওই কাণ্ডের ত্বক হিসেবে থাকবে হচ্ছে কর্ক। তাহলে আমি ধরলাম এইখানে যে কাণ্ডটা আছে, ওই কাণ্ডটা মনে করো অনেক বয়স্ক একটা কাণ্ড, মোটামুটি ওর বৃদ্ধি টৃদ্ধি হচ্ছে না। তাহলে ওর একদম বাইরে আমরা কি পাবো? ওর একদম বাইরে আমরা পাবো হচ্ছে কর্ক। এই মনে করো ওর বাইরে আমরা কি পাচ্ছি? ওর বাইরে আমরা পাচ্ছি হচ্ছে কর্ক। এই যে নীল কালারের হাইলাইটার দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। তাহলে ওর বাইরের এই ত্বকটাকে আমরা কি বলতে পারি? ওর বাইরের এই ত্বকটাকে আমরা বলবো হচ্ছে কর্ক। ওর বাইরের এই ত্বকটাকে আমরা বলবো কর্ক। এখন ত্বকে ক্ষত তো হতেই পারে, হ্যাঁ হইতে পারে, ত্বকে ক্ষত হইতে পারে। তাহলে এই কর্কের নিচে দেখো সৃষ্টিকর্তা মনে করো হলুদ কালারের কিছু কোষ দিয়ে দিছে কর্কের নিচে। সো এই হলুদ কালারের কোষগুলো হচ্ছে একটা লেয়ার গঠন করছে এবং এই কোষগুলো হচ্ছে বিভাজনক্ষম। তাহলে আমরা কি জানি? বিভাজনক্ষম কোনো কোষ যদি এরকম লেয়ার গঠন করে, তাহলে ওই লেয়ারটাকে কি বলা হয়? ক্যাম্বিয়াম। সো হলুদ কালারের এই কোষগুলোকে একসাথে আমি কি বলতে পারি? ক্যাম্বিয়াম। অর্থাৎ ত্বকে যদি কোনো ক্ষত হয়, তাহলে হলুদ কালারের এই ক্যাম্বিয়াম কোষগুলো বিভাজিত হয়ে নতুন করে হচ্ছে এই কর্ক গঠন করবে। ঠিক আছে, কর্ক গঠন করবে। তাহলে এই ক্যাম্বিয়ামটাকে আমি কিন্তু বলতে পারি কর্ক ক্যাম্বিয়াম। তাহলে একটা জিনিস দেখো, এই যে আমাদের ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়ামগুলো আমরা দেখাইছিলাম, এই ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম থেকে নতুন নতুন যে কোষগুলো তৈরি হবে, সেই কোষগুলো কিন্তু তৈরি হবে হচ্ছে এইদিকে নতুন নতুন কোষ তৈরি হবে, নট ভেতরের দিকে কিন্তু কোষ তৈরি হবে না। এই ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম থেকে কোষ তৈরি হবে কিন্তু এরকম বাইরের দিকে। তাহলে বলো, ইন্টারফ্যাসিকুলার যে ক্যাম্বিয়াম আছে, সেই ক্যাম্বিয়ামের বিভাজনের ফলে উদ্ভিদের যে কাণ্ড, সেই কাণ্ডের কি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে নাকি প্রস্থ বৃদ্ধি পাবে? প্রস্থ বৃদ্ধি পাবে। এবং আমরা জানি প্রস্থ বৃদ্ধি পায় সেকেন্ডারি ভাজক টিস্যুর কারণে। তাহলে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কিসের উদাহরণ হয়ে গেল? সেকেন্ডারি ভাজক টিস্যু। আবার এই যে এইখানে আমরা এই যে হলুদ কালারের যে কোষগুলো আমরা এখানে দেখাইছিলাম, অর্থাৎ কর্ক ক্যাম্বিয়াম, এদের কারণে উদ্ভিদের কি বৃদ্ধি পাবে? উদ্ভিদের প্রস্থ বা ব্যাস বৃদ্ধি পাবে। আর আমরা জানি প্রস্থ বা ব্যাস বৃদ্ধি পায় যে ভাজক টিস্যুর কারণে, তার নাম হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। অর্থাৎ কর্ক ক্যাম্বিয়ামও কিসের উদাহরণ হয়ে গেল? সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ হয়ে গেল। সো দিস ইজ অল অ্যাবাউট ভাজক টিস্যুর প্রকারভেদ অ্যাকর্ডিং টু উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু 3 প্রকারের: প্রারম্ভিক, প্রাইমারি এবং সেকেন্ডারি।